নিন্দুকেরাও অনেক কথা বলে, সংখ্যা আমরা দেখি না, আমরা তো কোয়ালিটি দেখি, তাই না? কোয়ান্টিটিতে কি আছে? যে আমাকে খারাপ দেখাতে চাইছে বা করছে সে তো আমায় আসলেই চায় না, অথচ আমি তার কথায় দুঃখ পাবো কেন? একেবারে পুজো তো শুরু হয়ে গেছে, আর ইতিমধ্যেই কিন্তু শহর কলকাতার বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় জমেছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন একেবারে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের সহ সম্পাদক দিদি। রাষ্ট্র টিভি বাংলার পর্দায় স্বাগত। পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় পুজো আমরা দেখতে পাচ্ছি, কলকাতার বিভিন্ন জায়গায় পুজো দেখতে পাচ্ছি। আপনাদের প্যান্ডেলের এবারে বিশেষত্ব দর্শকদের যদি একটু বলেন। ইতিমধ্যেই দর্শকরা ভিড় করছে আমরা জানি, তবুও একবার যদি দর্শকদের জন্য বলেন। আমাদের এই পুজোটা কিন্তু সম্পূর্ণ বাঙালি আনার, ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি মেনে কোনো থিমের পুজো কিন্তু না। একেবারে সেই সাবেকি আমাদের মা দুর্গা শোলার সাজে, ডাকের সাজে যাকে বলে সজ্জিতা, মানে আমরা সেই পুরোনো দিনের ঝাড় লণ্ঠন দিয়ে একেবারে সেই আমাদের যে আদি একটা যে চেতনা যেটা বলবো, সেইটাকে আমরা আবার যেন পুনরুদ্ধার করার একটা প্রচেষ্টা করছি এই পুজোর মধ্যে দিয়ে। কারণ এখানে পশ্চিমবঙ্গের পুজোগুলো বেশিরভাগ ক্ষেত্রে এখন এই তৃণমূল সরকারের হাতে টাকা পেয়ে যে অদ্ভুত ধরনের কাজ করছেন নাম করার জন্য, ডিজে ইত্যাদি অনেক রং চং, দুর্গা অন্যরকম হয়ে যাচ্ছে, দুর্গার যে মূর্তি আমরা আদি মূর্তি দেখেছি তার পরিবর্তন ঘটে যাচ্ছে, অনেক কিছু দেখছি। কিন্তু আমরা সেই সমস্ত বাদ দিয়ে সেই অতীতের ধারাবাহিকতার সঙ্গে অতীতের সেই শৈল্পিক যে নিদর্শন, একেবারে দুর্গা প্রতিমার আদি যে রূপ আমরা শোভাবাজার রাজবাড়িতে দেখি, অনেকটা ধরতে গেলে সেই আদলেই আমরা এক চালের মধ্যে সমস্তটাকে আবদ্ধ করে যেমন অতীতে পুজো হতো সেই কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতিকে বাংলা বাঙালির কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা বাঙালি এবং তার গর্বের পুজো, সবচেয়ে আনন্দের দিন হচ্ছে আমাদের এই কটা দিন। মা আসছে, সেই কৈলাস থেকে আসছেন আমাদের মা, তাকে বরণ করে নেব, তাই জন্য আমরা সুসজ্জিত করছি। দিদি, আপনাদের এই যে পুজো, এই পুজো তো বিভিন্ন সময় বিতর্কের মুখে জড়িয়েছে। আমরা দেখেছি প্রত্যেক বছর সজল ঘোষের যে পুজো, অর্থাৎ সন্তোষপুর স্কোয়ারের যে পুজো, সেই পুজো সবসময় বিতর্কে জড়ায়। এবার আমরা দেখেছিলাম একেবারে আপনাদের পুজো বিতর্কের মুখে, অমিত শাহর উদ্বোধন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, কি বলবেন? নিন্দুকেরাও অনেক কথা বলে, সংখ্যা আমরা দেখি না, আমরা তো কোয়ালিটি দেখি, তাই না? কোয়ান্টিটিতে কি আছে? কোথাও গিয়ে হিজাব পরে যদি কেউ উদ্বোধন করে, তার থেকে যদি রীতিনীতি মেনে দুটো তিনটে পুজো উদ্বোধন করেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাতেই আমরা গর্ববোধ করি। কারণ অমিত শাহজি আসছেন, এটা আমাদের গর্বের, তিনি আমাদের পুজো উদ্বোধন করছেন, এর চেয়ে গর্বের আমাদের কাছে কি হতে পারে? আর কে কি করলো, কে কি বললো, কান দিই না, কারণ আমরা তো ডোবায় থাকা মানুষ না, আমরা তো সমুদ্রে যাই। সমুদ্র আমাদের কাছে রয়েছে, অসীম আকাশ রয়েছে, অতএব সংকীর্ণতা নিয়ে আমরা চলি না। একদমই দিদি, আপনার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, পাশাপাশি আপনি একজন শিক্ষিকা, সেখানে দাঁড়িয়ে সবকিছু ব্যালেন্স করে আমার পুজোর এত বড় একটা দায়িত্ব। আমার মা বলেন যে রাধে সে চুলো বাঁধে, অতএব সেই নীতিতেই আমি বিশ্বাসী। যে আমি কিন্তু সত্যি শিক্ষিকা, কিন্তু আবার আমি এখনো ছাত্রী, এটাও একটা খুব ভয়ঙ্কর মানে বিষয়। সবাই হাসেন, কিন্তু কি করব, একটু নয় দেরিতে, কিন্তু তবুও লেখাপড়াটা ভালোবাসি, তাই পিএইচডিটা করছি, আর এরপরেও হয়তো পোস্ট ডকও করব। তো সেই জন্য আমার লেখাপড়ার এই ক্ষেত্রটা ভীষণ প্রিয়। মানুষের যেমন অনেক খেলা প্রিয় থাকে, গল্প টিভি দেখা অনেক কিছু থাকে, আমার কিন্তু নেই। সত্যি কথা বলতে পার্টি এবং নিজের পড়াশোনা, নিজের স্কুল, আমার স্টুডেন্ট, আমার ছাত্রীরা, এর থেকে আপন বোধহয় সত্যিই কিছু হয় না। বই, বন্ধু, সবচেয়ে বড় বন্ধু বই, আর আমার স্টুডেন্টরা, আমার স্কুল ভীষণ ভালো, তাদের সঙ্গে বেশ আড্ডায় সবকিছু নিয়ে কেটে যায় দিন। তারপরে আমার পার্টির লোকজন, তারাও ভীষণ 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 ভালো। সবাইকে মিলিয়ে আমার এই যে জগৎ, আমার পরিবার, এটাই আমার বিশ্ব জগৎ আমি মনে করি। আচ্ছা দিদি, রাজনীতিতে পদার্পণ কিভাবে হয়েছে? আপনি নিশ্চয়ই জানেন, আমি বামপন্থী রাজনীতি করতাম 16 বছর বয়স থেকে, জয়পুরিয়া কলেজের থেকে।
তখন থেকেই লড়াই, আন্দোলন, নবান্ন অভিযান, হাত ভাঙা, অনেক কিছু করে এমনকি আমি ক্যান্ডিডেটও ছিলাম আমাদের 30 নম্বর ওয়ার্ডে। তো তারপর একটা জায়গায় এসে আমি প্রায় রাজনৈতিক এই প্রেক্ষাপটের বাইরে চলে গেলাম। ইচ্ছে করলো না, মনে হচ্ছে কোনো একটা জায়গায় আমি সঠিক পথে হাঁটছি না। এবং অনেকেই আমি বলেছি এটা তোমার পথ নয়, এটা তোমার পথ নয়। কারণ আমাকে নিয়ে অনেক বিদ্রুপ হতো, অনেক কথাবার্তা হতো। আমি ঈশ্বরে বিশ্বাসী, আমার বাড়িতে পুজো হয়, কারণ আমি একটা সাবেকি বনিদি বাড়ির মেয়ে। আমার বাড়িতে 150 বছরের পুরনো দুর্গার পুজো হয় আমাদের ফতেপুরে, জমিদার বাড়ি। তো হরিমোহন ঘোষ কলেজ, আমাদের হরিমোহন ঘোষ বাজার, ওখানে হরিমোহন ঘোষের বাড়ি এখনো জমিদার বাড়ি রয়েছে। তো সেই বাড়িতে আমাদের পুজো হয়। তো আমি কি করে পূজা আচ্ছা ছেড়ে দিই? আমি ভগবানে বিশ্বাসিনী, অনেক কথা উঠতো। আমি দেখলাম সত্যিই তো এরা তো মানুষের ভালো চায় না, মূলত এরা এক অদ্ভুত, মানে মার্ক্সবাদের আড়ালে অদ্ভুত এক মৌলবাদ গড়ে তুলছে পশ্চিমবঙ্গের বুকে। আর তার একেবারে অনুগামী, একেবারে যাকে বলা যায় খুব ভালো ছাত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গটাকে জলাঞ্জলি দিচ্ছে। তো আমি তখন সিদ্ধান্ত নিই এবং বলা হয় আমাকে যে এবার হয়তো পথ পরিবর্তন করো, পথ পরিবর্তন করো। তো আমি তখন থেকেই একেবারে এই রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হই। একেবারে মিডিয়া করেই পতাকা নিয়ে আমি যোগদান করি। আমি সবসময় সামাজিক কল্যাণ কর্মে, মানুষের যাতে ভালো হয়, মানুষের স্বার্থে কাজ করা, সেই কাজ করে যাতে ভালোবাসি। এবং এই পার্টি মূলত যেটা রাষ্ট্রবাদী পার্টি, যার ফলে আমরা রাষ্ট্রের উন্নয়ন, সামগ্রিক যে উন্নয়ন, এই যে আজ আমরা 2047 সালে বলতে পারবো আমরা ডেভেলপড কান্ট্রিতে থাকি, এই জায়গার কথা তো আর কেউ বলেনি। কেউ তো ভারতকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেননি। আমাদের সবার প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বলেছেন। তাই আমি তার পথে, তার পদচিহ্ন লক্ষ্য করি, একটা একটা করে পা হেঁটে গিয়ে যেন এই ভারতবর্ষের একটুখানি হলেও যাতে কাজে লাগতে পারি, তাই জন্য। রাজনীতির ক্ষেত্রে তো অনেক সময় অনেক রকম বাধা বিপত্তি এসছে নিশ্চয়ই, আর সব থেকে খারাপ লাগা কোন জায়গায় এখনো পর্যন্ত? খারাপ লাগা তাৎক্ষণিক, বড় তাৎক্ষণিক, কারণ এটা হচ্ছে নিজের কাছে ব্যালেন্স করা, সম্পূর্ণ মনের কোন কথাটা আপনাকে দুঃখ দেবে আর কতটা সেটা আপনি গণ্য করবেন। কারণ যে আমাকে খারাপ দেখাতে চাইছে বা করছে, সে তো আমায় আসলেই চায় না। প্রথমে আমি তার কথায় দুঃখ পাবো কেন? আমি খুব ভালো এই সত্যটা বুঝি যে যে আমার নামে কটু কথা বলছে বা যে আমাকে আঘাত দিতে চাইছে, সে তো নিশ্চয়ই আমার ভালো চাইছে না। অতএব তাকে আমি গুরুত্বই দিই না, যার জন্য আমি কষ্ট খুব কম পাই। আমি নিজের কাজ বুঝি, সঠিক পথ অনুসরণ করে চলতে জানি। তাই আমি চারপাশের দিকে কে কি বললো ওই দিকে আমি কখনোই কর্ণপাত করি না, দৃষ্টিপাত করি না। কারণ আমার লক্ষ্য স্থির আছে। ঝড় উঠবে, কিন্তু সেই ঝড় একদিন থামবে। আর এই ঝড়ে যত জঞ্জাল দেখবেন, এক সময় বৃষ্টি হলে নর্দমার মুখে জড়ো হয়, দেখেছেন? কি করা হয়? জল যাওয়ার জন্য সরিয়ে দেওয়া হয়। তাহলে জীবনটাও তাই। অতএব এই সমস্ত নিয়ে চিন্তা করি না, আমার কাছে সব ভালো। আচ্ছা, আমরা দেখছি যে রাজনীতি মানে রং বদল। সেখানে দাঁড়িয়ে যদি কখনো এরকম অপশন এসে থাকে যে রাজনীতি মানে রং বদল করতে হবে, না, হবে না। পার্টি কোনোভাবেই আমি আর কোনো দিকেই যাব না। রং বদলের কিছু না, কোনো প্রশ্নই আসে না, রং বদলের কিছু আসে না। আর এই ক্ষেত্রটাও বলবো যে অতীতে তখন যেভাবে একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে যখন আমরা কলেজে, তখন আমাদের সময় স্কুলে ছিল না 11-12, যার জন্য আমরা তখন কলেজে গেছি। ছাত্র রাজনীতি মানে তখন কিন্তু এসএফআই, এবার তার সঙ্গে কংগ্রেসের সেখানে সেইভাবে জায়গা ছিল না। তখন আমাদের সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে সেইভাবে আমরা ছাত্র রাজনীতির ক্ষেত্রে কিন্তু আমরা পাইনি আমাদের এবিভিপি কে। জয়পুরিয়া কলেজে তো আমি পাইনি। তো মানুষের এটাই, যা শোনে যা দেখে তাতেই বিশ্বাস করে একদম। তো সেই ক্ষেত্র থেকে হয়তো একটা জায়গা তৈরি হয়েছিল, কিন্তু একটা জায়গায় এসে আমার মনে হয়েছে যে না, এই পথটা ঠিক নয়, যার জন্য আমি এটা পরিবর্তন করেছি
এবং সেটা আমি মানুষের হিতার্থে করেছি। অবশ্যই আমি ভুল পথ থেকে সরবো, এটাই আমাদের নিয়ম। মানুষ যদি পরিবর্তনশীল না হয় মনের দিক থেকে, সেইটা তো তাহলে মানুষ ভুল করেই যাবে, দিনের পর দিন হতে পারে না। তাহলে পরিবর্তন, সামগ্রিক পরিবর্তন আনতে পারবে না, মানুষের মনের পরিবর্তন ঘটাতে হবে, প্রত্যেকের ঘটাতে হবে। তাই রাজনৈতিক এই রং এর ক্ষেত্রে যেটা বললেন, আমি বলবো, দৃঢ়ভাবে বলবো, আমি এখানে একদম স্থির। আচ্ছা দিদি, রাজনৈতিক ব্যক্তিত্বদের বেশ কয়েকজনের নাম বলবো, রাজনৈতিক অভিজ্ঞতা অনুযায়ী তাদেরকে একটু মার্কিং করতে হবে। সজল ঘোষ, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার। প্রত্যেকে মানে আমার কাছে প্রত্যেকেই ভীষণ ভীষণ স্কিপ করার কিন্তু কোনো জায়গা নেই দিদি। মানে সব মানে আলাদা আলাদা ব্যক্তিত্বে নিজেরা নিজেদের জায়গায় সবাই কিন্তু অনবদ্য। এক কথায় সজলদার বাগ্মিতা, শ্রমিকদার জ্ঞানের পরিধি, বাচন ভঙ্গি, মার্জিত যে ভাষণ, সবাই তার এই বাচন ভঙ্গি এবং তার এই জ্ঞানের পরিধি, এত বিস্তারিত জ্ঞান, সেটার জন্য তাকে অবশ্যই সকলের প্রিয় নেতা তিনি। আর সজলদার মানে যেমন রাস্তায় ফাইট করছেন ফটাফট, আমি তো বলবো একেবারে বুমেরাঙের মধ্যে দুমদাম দিয়ে দেন, যা বলেন। সবচাইতে আক্রমণ যদি কেউ করে থাকেন তিনি শুভেন্দু অধিকারী, তারপরেই বলবো সজল ঘোষের। ব্যালেন্স করে আক্রমণ করতে পারেন, যা আমাদের এখন খুব দরকার। আমরা হয়তো খুব মানে যেটা হয়তো সুকান্ত দা খুব লাইটলি বললেন, শ্রমিক দা কিন্তু এনারা একদম গলা ঝেড়ে কেশে যতটা বলার ততটা সুন্দর করেই বলে দেবেন। আর এর জন্য বক্তব্য আরো ইন্টারেস্টিং হয়, শুনতে ভালো লাগে। আর ব্যক্তিত্বের দিক থেকে দেখতে গেলে শুভেন্দু দা তো সত্যি আনপ্যারালাল, কিছু মানে এখানে আর কিছু বলার নেই। উনি শুভেন্দু দার জন্য একটু বেশি, আমি সবাইকে সমান জায়গায় রাখছি, আমার কাছে সবাই নমস্য, সবাই ভীষণ ভীষণ। আচ্ছা, আমরা জানি যে সিপিএম এর ক্ষেত্রে বিতর্কিত নেতা বলতে আমরা শতরূপ ঘোষকে বুঝি, তন্ময় বাবু এখন বিতর্কিত, তৃণমূলের ক্ষেত্রে কুণাল ঘোষ তো আছেনই, পাশাপাশি হুমায়ুন কবিরকে আমরা দেখেছি। বিজেপির ক্ষেত্রে বিতর্কিত, সব থেকে বেশি বিতর্কিত নেতা কাকে বলবো? দেখুন, এগুলো তো সবই কি বলবো, সময়ের সাথে সাথে আমি বুঝতে পারছি ইঙ্গিত আপনি যেদিকে করতে চাইছেন, কিন্তু আমি অনির্বাণ ভট্টাচার্য নই, আমি ইঙ্গিত করছি না। আমি ওই ট্র্যাকে হাঁটবো না। আজকের এই পুজোর আনন্দের মুহূর্ত গুলো আমিও আর চর্চিত হতে চাই না, তাই আমি বলবো এই টপিক থেকে আমি এটাকে একেবারে একটুখানি সাইড করে বেরিয়ে যেতে চাইছি, একটুখানি। দিদি, রাষ্ট্রীয় একদম শেষ প্রশ্ন, রাষ্ট্রীয় টিভি বাংলার দর্শক যারা রয়েছেন তাদের জন্য একটা যদি বার্তা দেন। সকলকে বলবো দুর্গাপুজোর একদম শুভেচ্ছা, অভিনন্দন রইল। খুব ভালো করে সবাই পুজো কাটান, কিন্তু তার মধ্যে একটু ভাবুন পশ্চিমবঙ্গের কথা। আগামী দুর্গাপুজো এখানে আমরা সঠিকভাবে করতে পারবো তো? যেভাবে প্রত্যেকটা দিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে সব জায়গায় যেভাবে দুর্গাপুজো আটকে দেয়া হচ্ছে, আপনারাও সচেতন হন। 26-এর আমাদের যে নির্বাচন, মমতার বিসর্জন যদি না হয়, মা দুর্গা সেই তার অসুরকে যেমন নিধন করেছিলেন, আমরা যেন পশ্চিমবঙ্গের বুক থেকে তৃণমূল নামক এই দানবকে একেবারে যেন উৎপাটিত করে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে পারি। আসুন এই মহাযজ্ঞে আপনারাও সামিল হন, এইটা আমি সবাইকে বললাম। ধন্যবাদ।